আসসালামু আলাইকুম। সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ, এটি 30/10/2015 সালে একটি প্রশ্ন। এখানে দেওয়া আছে অর্ঘ্য শব্দের অর্থ কি। অর্ঘ্য শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ। আমি যদি অর্ঘ্য শব্দের অর্থ বলি, পূজার উপকরণ। জীবনতরী কি? জীবনতরী মূলত হচ্ছে একটি, দেখো এখানে আমাকে চাওয়া হয়েছে জীবনতরী। জীবনতরী হচ্ছে তোমার একটি ভাসমান হাসপাতাল। দেখো এখানে বলা হয়েছে গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কি হবে। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন হচ্ছে মন্দ্র। নাম্বার 4-এ বলা হয়েছে বাগধারা কোথায় আলোচিত হয়। বাগধারা এটি আলোচিত হয় মূলত বাক্যতত্ত্বে। বাগধারা আলোচিত হয়। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার রচনা। মহাপৃথিবী এটি একটি কাব্যগ্রন্থ যার রচয়িতা হচ্ছে মহাপৃথিবী জীবনানন্দ দাশ। প্রকৃতি বলতে কি বোঝায়। প্রকৃতি বলতে বোঝায় শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। উপন্যাসের অক্টোপাস উপন্যাসের লেখককে। অক্টোপাস একটি উপন্যাস যার লেখক হচ্ছেন শামসুর রহমান। কোন বানানটি শুদ্ধ। এখানে শুদ্ধ বানানটি হচ্ছে মন্ত্রী পরিষদ, অর্থাৎ মন্ত্রী পরিষদ, এই বানানটি হচ্ছে শুদ্ধ। গুণহীনে ত্যাগ করো বাক্যে গুণহীন কোন কারকে কোন বিভক্তি। গুণহীনে এটি হচ্ছে তোমার কর্মে সপ্তম বিভক্তির উদাহরণ। উচা টান এর বিপরীত শব্দ কোনটি হবে। উচা টান এর বিপরীত শব্দ, দেখো উল্লেখিত যে দেওয়া আছে উচা টান এর বিপরীত শব্দ দেওয়া আছে একমাত্র প্রশান্ত। প্রশান্ত হচ্ছে তোমার কি উচা টানের বিপরীত শব্দ। দোলক এর সন্ধি বিচ্ছেদ হবে কোনটি। দোলক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দ্বীপ যুগ লোক, এটি হচ্ছে তোমার দোলক, অর্থাৎ দ্বীপের মধ্যে কিন্তু আবার একটা বসন্ত আছে। ডায়মন্ড কাটস ডায়মন্ড এর অনুবাদ কি হবে। ডায়মন্ড কাটস ডায়মন্ড এর অনুবাদ হবে মানিকে মানিক চেনে। এখানে বলা আছে আফতাব শব্দের সমার্থক শব্দ কি হবে। তাহলে আফতাব শব্দের সমার্থক শব্দ হচ্ছে, দেখো উল্লেখিতের মধ্যে আফতাব শব্দের অর্থ হচ্ছে তোমার অর্ক। আফতাব, অর্ক, এই দুটির অর্থ হচ্ছে তোমার কি হবে। এই দুটির অর্থ হচ্ছে সূর্য। ঈষৎ পাংশুবর্ণ এর বাক্য সংকোচন কি হবে। ঈষৎ পাংশুবর্ণ এর বাক্য সংকোচন হচ্ছে কয়রা। দেখো নাম্বার 15-তে বলা আছে উপসর্গের কাজ কি। উপসর্গের কাজ হচ্ছে মূলত নতুন শব্দ গঠন। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা, উক্তিটি রুচিও থাকে। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা পংক্তিটির রচয়িতা হচ্ছে রামনিধি গুপ্ত। এবং রামনিধি গুপ্তের এই যে তোমার রচনাটি নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা, এটি হচ্ছে তোমার রচয়িতা মূলত রামনিধি গুপ্ত। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কর্বুর এর সমার্থক শব্দ কি হবে। কর্বুর এর সমার্থক শব্দ হচ্ছে মূলত রাক্ষস। এখানে বলা আছে ভূষণ্ডির কাক বাগদাটির অর্থ কি হবে। ভূষণ্ডির কাক এই বাগদাটির অর্থ হচ্ছে তোমার দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। ভূষণ্ডির কাক যার অর্থ হচ্ছে তোমার কি দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। কোনটি সন্ধিজাত শব্দ। উল্লেখিত সন্ধিজাত শব্দ হচ্ছে তোমার উন্মনা। এটা স্পেলিংটা হচ্ছে, এটা তোমার কি রস্যু না দন্তান্ন ম আকার দন্তান্ন, ঠিক আছে। উন্মনা। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কোন ধরনের বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি হচ্ছে এক প্রকার যৌগিক বাক্য। দেখো ইংরেজির মধ্যে বলা আছে সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। বাক্যটি সঠিক ইংরেজি রূপ হবে কোনটি। সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, এর সঠিক রূপ হবে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এটি হবে তোমার হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তারপর বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটি বের করতে বলা হয়েছে বিটুইন ড্যাশ দিস ইজ গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। দেখো এখানে বলা আছে বিটুইন। বিটুইন কখন হয়, যখন দুইয়ের মধ্যে হয়, অর্থাৎ যখন দুইজনের মধ্যে বোঝায় তখন সেটা হবে তোমার বিটুইন। তার মানে এটা যেহেতু দুইয়ের মধ্যে বোঝাচ্ছে তাহলে তোমার কি হবে বিটুইন ইউ অ্যান্ড মি। ইউ অ্যান্ড মি হবে, তার মানে আগে হয় তোমার সেকেন্ড পারসন, তারপরে হয় তোমার ফার্স্ট পারসন। তাহলে বিটুইন ইউ অ্যান্ড মি দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। দেওয়া আছে দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ। রিপ্রোডাকশন এই শব্দটি হচ্ছে মূলত একটি নাউন, কারণ এখানে দেখো TION রিপ্রোডাকশন যার অর্থ হচ্ছে তোমার, আমরা বলি রিপ্রোডাকশন মানে হচ্ছে তোমার উৎপাদন, তাহলে
এটি হচ্ছে তোমার একটা নাউন। নাম্বার 4 বলা আছে, দেখো এখানে কি হবে, এখানে হবে মূলত ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। মূলত ডেথ যেটি হচ্ছে তোমার ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, অর্থাৎ ডিসঅনার চেয়ে বা ডিসঅনার যেটাকে বলা হয় অসম্মানের চেয়ে তোমার কি মৃত্যু শ্রেয়, যেটা শ্রেয় সেটা হবে তোমার আগে। যেহেতু বলছে অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয়, তার মানে অসম্মানটা যাবে পরে, অর্থাৎ টু এর পরে যাবে হচ্ছে তোমার এইভাবে প্রিফারেবল টু শব্দ হচ্ছে তোমার অধিকতর পছন্দ হওয়া, অর্থাৎ ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, ঠিক আছে, অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয়। নাম্বার 5 বলা আছে হি ইজ বেটার ওয়ার্কার দেন আই। আচ্ছা এখানে দেখো, এখানে মূলত এখানে বেটার শব্দটা কি হবে, বেটার শব্দটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। কারণ কি ওয়ার্কার শব্দটা হচ্ছে নিজে একটা নাউন, নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে তোমার অবশ্যই কি একটা অ্যাডজেক্টিভ, এবং গঠনগত দিক থেকেও এটি অ্যাডজেক্টিভ বেটার, ঠিক আছে, এবং যার আগে একটা আর্টিকেল ইউজ করা হয়েছে, তার মানে এটি অবশ্যই একটি অ্যাডজেক্টিভ। হুইচ পেয়ার কন্টেইনস ওয়ার্ডস অপোজড টু ইচ আদার। এখানে কোন পেয়ারটি অপোজিট ওয়ার্ড মিন করে সেটা বের করতে বলা হয়েছে। দেখো ফেক ফলস দুটোতে কিন্তু সিনোনিম। ইনোসেন্স এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে পরস্পর। ইনোসেন্স মানে হচ্ছে তোমার ধরো কোমলতা বোঝায় ইনোসেন্স, আর এক্সপিরিয়েন্স শব্দের অর্থ হচ্ছে তোমার অভিজ্ঞতা বোঝায়, আর ইনোসেন্স মানে নাবালক বা অল্প কোনো জানা না এরকম বোঝায় আর কি। অর্থাৎ সঠিক অ্যান্সার হবে তোমার ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স। বাকি যেগুলো আছে তার মধ্যে যেমন অনেস্টি সিনসিয়ারিটি দুটো হচ্ছে সিনোনিম, হোপ অ্যান্ড ড্রিম পরস্পর হচ্ছে তোমার সিনোনিম। নাম্বার 7 বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটি সেটি বের করতে বলা হয়েছে। দেখো এখানে কারেক্ট সেন্টেন্স হবে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। তাকে, এখানে হ্যাং ফর শব্দের অর্থ হচ্ছে তোমার ফাঁসিতে ঝোলানো। হ্যাং ফর মার্ডার, মার্ডার মানে হচ্ছে তোমার খুনের দায়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, তার মানে এখানে হবে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। নাম্বার 8 বলা আছে হি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন সামটাইমস মেক ইট ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ এটা তোমার দেওয়া আছে তোমার ডিরেক্ট স্পিচ, সেটাকে তোমার ইনডাইরেক্ট করতে হবে। তার মানে হি সেড বলছে না, এখানে হবে হি সেড দ্যাট, হ্যাভ বিন আছে, তার মানে এটা তোমার কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তার মানে এটা তোমার হি, হ্যাভ এর জায়গায় হবে তোমার হ্যাড, হি হ্যাড বিন ওয়ার্কিং, ঠিক আছে, সিন্স সানরাইজ, তাহলে হবে তোমার হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং, তার মানে হ্যাভ বিন এর পরিবর্তে হবে তোমার হ্যাড বিন, হি সেড হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। তার বলা আছে দ্য ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই। দেখো ম্যান অ্যান্ড সুপারম্যান এটি হচ্ছে মূলত একটি নভেল, এবং এই নভেলটির রচিত হচ্ছে জর্জ বার্নার শো হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যানের রচয়িতা। দেখো নাম্বার 10 বলা আছে দ্য রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স, যার বাংলা ট্রান্সলেশন হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। হি কেম অফ উইথ ফ্লাইং কালার শব্দের অর্থ হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। প্রোক্লেম শব্দের অর্থ হচ্ছে ডিক্লেয়ার। দেখো মূলত এই প্রোক্লেম শব্দের অর্থ হচ্ছে সরকারিভাবে ঘোষণা। আমরা যদি লিখি সরকারিভাবে ঘোষণাকে বলা হয় তোমার প্রোক্লেম, অথবা আমরা বলতে পারি প্রোক্লেম শব্দের আরো যদি কিছু মিনিং আমরা চাই, যেমন একটা মিনিং বলতে পারি প্রোক্লেম শব্দের প্রচার করা, বা প্রচার করা বলতে পারি, বা হচ্ছে তোমার বলতে পারি প্রদর্শন করা। তাহলে প্রোক্লেম শব্দের অর্থ হচ্ছে তোমার কি সরকারিভাবে ঘোষণা, প্রচার করা বা প্রদর্শন করা, যার সিনোনিম হতে পারে তোমার কি ডিক্লেয়ার। তাহলে দেখো পরবর্তীতে বলা আছে হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর অথরকে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম যার অথর হচ্ছেন আবুল কালাম আজাদ। দেখো এখানে বলা আছে ডট ম্যাট্রিক্স ইজ এ কাইন্ড অফ, ডট ম্যাট্রিক্স কি মূলত, ডট ম্যাট্রিক্স ইজ এ কাইন্ড অফ, ডট ম্যাট্রিক্স হচ্ছে একটা প্রিন্টারের নাম। তারপর দেখো বলা আছে এ পারসন লিভস হিজ অর হার কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি। একজন ব্যক্তি যে কি করে, লিভস ত্যাগ করে, হিজ অর হার কান্ট্রি যার দেশ ত্যাগ করে, টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি অন্য দেশে গমনের উদ্দেশ্যে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় তোমার ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট মানে হচ্ছে তোমার
ইমিগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে মূলত অভিবাসী, অর্থাৎ ইমিগ্রেন্ট শব্দের অর্থ হচ্ছে তোমার দেশান্তরী। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, এ পারসন লিভস হিজ অর হার কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি। তারপর নাম্বার 15 বলা আছে অন্যের দোষ ধরা, এর ইংরেজি হলো কি হবে? অন্যের দোষ ধরা সহজ, এর ইংরেজি হচ্ছে তোমার ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স অর্থ হচ্ছে অন্যের দোষ ধরা সহজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফ্রাস্ট্রেশন রেজাল্ট ড্যাশ ভায়োলেন্স, এটা হবে তোমার ফ্রাস্ট্রেশন রেজাল্ট ইন ভায়োলেন্স। রেজাল্টের মধ্যে হচ্ছে তোমার কি ইন হয়, রেজাল্ট ইন মানে তোমার দেখো ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন শব্দের অর্থ তোমার হতাশা, ইন ভায়োলেন্স যে ভায়োলেন্সের মধ্যে থাকে সে তোমার কি করে ফ্রাস্ট্রেশন হয়, মানে ফ্রাস্ট্রেশন তার মধ্যে সৃষ্টি হয়। অ্যান্টোনিমস অফ টিডিএস, টিডিএস এর অ্যান্টোনিম হচ্ছে দেখো এখানে টিডিএস এর অ্যান্টোনিমস হচ্ছে রিফ্রেশিং। টিডিএস স্পেলিংটা হচ্ছে দেখো TEDIOUS, টিডিএস। এই টিডিএস শব্দের অর্থ হচ্ছে তোমার ক্লান্তিকর বা হচ্ছে তোমার দুরূহ বলতে পারি আমরা, দুরূহ অথবা বলতে পারি হচ্ছে তোমার ক্লান্তিকর, যার সিনোনিম হচ্ছে তোমার কি রিফ্রেশিং। প্লিজ ব্রিং মি এ কাপ অফ টি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এখানে বলছে যেহেতু প্লিজ যুক্ত করা হয়েছে, প্লিজ প্লিজ কখন বসে, যখন কোনো অনুরোধ বোঝায়, তাহলে অনুরোধ হবে কখন? তাহলে এটা দেখো তোমার এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ ব্রিং মি এ কাপ অফ টি, এটি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 19 বলা আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, দেখো এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা, কারেক্ট ওয়ার্ড কোনটা সেটি বের করতে বলা হয়েছে। কমিটি, COMMI, তার মানে এটা হচ্ছে তোমার কি সঠিক, ঠিক আছে। ডিগ্রি, ডিগ্রি যদি টেম্পারেচার হয়, ডিগ্রি হচ্ছে তোমার কি দেখো এখানে ডিগ্রি হচ্ছে তোমার টেম্পারেচার, তার সাথে তোমার পেয়ার কি হবে তাহলে? টাইমের সাথে লেন্থ যায় না, যায় না। ফ্যান্টমের সাথে ভলিউম যায় না। আউন্সের সাথে ওয়েট, অর্থাৎ ডিগ্রি এবং টেম্পারেচার দুটো হচ্ছে তোমার কি, ডিগ্রি এবং টেম্পারেচার তাপমাত্রা পরিমাপের একক, এবং আউন্স এবং ওয়েট দুটো হচ্ছে তোমার কি, এই দুটো হচ্ছে তোমার ভর বা ওজন পরিমাপের একক বলতে পারি আমরা, ওজন পরিমাপের বা ভর পরিমাপের একক। আর ডিগ্রি এবং টেম্পারেচার, ডিগ্রি এবং টেম্পারেচার এই দুটো হচ্ছে মূলত তাপমাত্রা পরিমাপের একক, এটা হচ্ছে তোমার তাপমাত্রা পরিমাপের একক। নাম্বার 21 বলা আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর্ম অফ হু গেভ ইউ দিস পেন? হু গেভ ইউ দিস পেন, দেখো এখানে হু আছে না, তার মানে বাই হোম ওয়ার ইউ দিস পেন ইজ গিভেন, বাই হোম ওয়ার ইউ দিস পেন ইজ গিভেন। নাম্বার 22 বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে কারেক্ট সেন্টেন্সই হবে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার, এটি হচ্ছে তোমার কারেক্ট সেন্টেন্স। এখানে বলা আছে 65 ডিগ্রি এর পুরো কোণ কি হবে? দেখো 65 ডিগ্রি পুরো কোণ আমরা জানি, যদি দুটি কোণের পরিমাণ 180 ডিগ্রি হয় তাহলে সেটি অবশ্যই হচ্ছে তোমার কি পুরো কোণ। যেহেতু একটা কোণ 65 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 180 ডিগ্রি থেকে যখন আমরা বাদ দিব তখন কি হবে সেটা, এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে পুরো কোণ, তার মানে অপর কোণটি পাওয়া যাবে। সরি, পুরো কোণের কথা বলা আছে, পুরো কোণ হবে তোমার 90 ডিগ্রি, এখানে একটু ভুল ইনফরমেশন আসলো। তোমার হচ্ছে দেখো পুরো কোণ যদি বলে সম্পূরক কোণ 180 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণ পূরক হবে তখনই যখন দুটি কোণের পরিমাণ হবে তোমার 90 ডিগ্রি এর সমান, 90 ডিগ্রি বা এক সমকোণ এর পরিমাণ সমান কোণকে বলা হয় পূরক কোণ। তাহলে প্রথমটা যেহেতু পূরক কোণ 90 ডিগ্রি, আর এটা দেওয়া আছে তোমার কত 65 ডিগ্রি, দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি, এক কোণ 65 ডিগ্রি দেওয়া আছে, তার মানে অপর কোণটি হবে তোমার দেখো 5 থেকে 10 পর্যন্ত গুণে গেলে 5, এখানে তোমার 7, তোমার 2, তার মানে অপর কোণটি হবে তোমার, অর্থাৎ 65 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 25 ডিগ্রি। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তের একটি, দেখো বৃত্তের সাপোজ আমরা যদি একটা বৃত্ত চিন্তা করি, এটা ধরো একটা বৃত্ত, বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তের একটি কি, যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশ বলা হয় যা। এবং আরেকটা ইনফরমেশন এখানে জানা রাখার, যে বৃত্তর কেন্দ্রগামী যা, এটি হচ্ছে তোমার কি, বৃত্তর কেন্দ্রগামী যা, এটি হচ্ছে তোমার ব্যাস।
কিন্তু এখানে চাওয়া হয়েছে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা, বৃত্তের যে কোনো দুটি সংযোগ রেখাংশকে বলা হয় বৃত্তের যা। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানে বলা আছে তোমার ফাংশন অফ 5 কত, এখানে দেওয়া আছে ফাংশন অফ 5 বের করতে হবে, যেখানে ফাংশন অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে তোমার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ 5 মাইনাস ওয়ান হোল স্কোয়ার। 5 মাইনাস, এখানে দেখো 5 মাইনাস ওয়ান তাহলে 4 হবে, 4 স্কোয়ার যদি হয় 4 স্কোয়ার হবে তোমার কত 16, অর্থাৎ উত্তর হচ্ছে এখানে 16। 4-এ বলা আছে ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি কি হবে। ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে অবশ্যই তোমার মধ্যমা পরস্পর সমান, তার মানে এটা তোমার কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ এটা যদি আমরা বলি, দেখো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের এই একটা যদি আমরা ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজের দুটি মধ্যমা পরস্পর সমান, মধ্যমা কখন সমান হবে, এই দুটি যদি মধ্যমা পরস্পর সমান হয়, অর্থাৎ ত্রিভুজের দুই বন্ধুর দুইটা কোণের সংযোগ রেখাংশ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ বলা হয় তোমার মধ্যমা। দুটা যদি মধ্যমা সমান হয় তার মানে ত্রিভুজটা অবশ্যই তোমার কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। নাম্বার 5-এ বলা আছে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, 4 বছর পরে ছেলের বয়স 11, বর্তমানে স্বামীর বয়স কত। স্ত্রী স্বামীর চেয়ে 5 বছরের ছোট, দেখো এখানে প্রথমে বলা ছিল 4 বছর পরে ছেলের বয়স 11, তার মানে 4 বছর পরে যদি 11 হয় তাহলে বর্তমান তাহলে কত বয়স হবে, 4 বাদ দিতে হবে, তাহলে বর্তমান বয়স হবে তোমার দেখো 7 4 11 বছর, অর্থাৎ বর্তমান বয়স 7 বছর। স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তাহলে ছেলের যদি বর্তমান বয়স হয় 7 বছর, তাহলে স্ত্রীর বয়স যেহেতু 4 গুণ, তাহলে তোমার কত 4 × 7, অর্থাৎ স্ত্রীর বর্তমান বয়স তোমার কত 28 বছর। এবং বলছে স্ত্রী স্বামীর চেয়ে 5 বছর ছোট, অর্থাৎ স্বামীর বয়স আরো 5 বছর বড়, তাহলে এটা হবে তোমার ক্যালকুলেশন করলে 33 বছর। উত্তর হচ্ছে তোমার বর্তমানে স্বামীর বয়স কত, বর্তমানে স্বামীর বয়স হচ্ছে 33 বছর। পিএম বলতে কি বোঝায়, দেখো এখানে বলছে, এখানে আসলে ই দেওয়া আছে, এটা হবে তোমার এম কে পি এর সূচক বলে, এম কে পি এর সূচক বলে, না এটা ভুল দেওয়া আছে, এটা হবে তোমার এম কে পি এর সূচক কখন বলবে, যখন এটাও তোমার বেস এম কে পি এর, না এটাই ঠিক আছে, কিন্তু এটা হবে তোমার উপরে, তাহলে এম কে কি বলবে পি এর সূচক বলবে, অর্থাৎ এম কে পি এর সূচক বলা হবে। এখানে বলা আছে পরপর দুটি সংখ্যার নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য হচ্ছে তোমার দাও 53, ঠিক আছে। বর্গের পার্থক্য যদি তোমার 53 হয় তাহলে বড় সংখ্যাটি কি হবে, এটা হচ্ছে তোমার কত, বড় সংখ্যা যদি তোমার করতে চাই তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে 1 যোগ হবে, 2 দিয়ে ভাগ হবে, তার মানে 54 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 2, তাহলে দেখো 27 দুগুণ হচ্ছে তোমার 54, 27 হচ্ছে তোমার বড় সংখ্যা। 27 যদি বড় সংখ্যা হয় তাহলে ছোট সংখ্যা হবে তোমার কত, ছোট সংখ্যা বের করতে পারি এইভাবে 53 মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে তোমার 2, অর্থাৎ হচ্ছে তোমার কত 52, অর্থাৎ 2 দিয়ে যখন করব তখন কত 26 দুগুণে 52, অর্থাৎ ছোট সংখ্যাটি হচ্ছে তোমার 26, বড় সংখ্যাটি হচ্ছে 27, তাহলে একটি সংখ্যা হচ্ছে তোমার কত 26 এবং অপর সংখ্যাটি হচ্ছে 27। যদি কাচ পানি অপেক্ষা 3.5 গুণ বেশি ভারী হয় তবে 50 ঘন সেন্টিমিটার কাচের ওজন কত। দেখো এখানে বলছে কাচ পানি অপেক্ষা 3.5 গুণ ভারী তবে 50 ঘন সেন্টিমিটার কাচের ওজন কত। যেহেতু এখানে পানি অপেক্ষা ভারী, তার মানে আমরা জানি 1 লিটার যদি পানির কথা বলি, 1 লিটার পানির ওজন হচ্ছে তোমার কত 1 কেজি, তাহলে 3.5 গুণ ভারী, তাহলে 3.5, তাহলে 1 মিটার কাচের ওজন কত, তাহলে কাচের ওজন এখানে যদি তোমার কত বলি কাচ কাচ লিখি, তাহলে কাচের ওজন হবে তোমার কত 1 × 3.5 কেজি হবে, কিন্তু এটা তখন হয়ে গেল কেজি, অর্থাৎ 50 ঘন সেন্টিমিটার পানির ওজন কত 50 ঘন সেন্টিমিটার। দেখো এখানে কিন্তু 1 ঘন মিটার কিউব, 1 ঘন মিটার কিউব পানির ওজন হচ্ছে তোমার কিন্তু 1 লিটার, 1 ঘন মিটার কিউব আর 1 লিটার কিন্তু একই কথা, এটা কিন্তু আবার একটু খেয়াল রাখতে হবে। 1 ঘন মিটার কিউব
ঠিক আছে, মিটার কিউব। আর হচ্ছে তোমার অথবা 1 লিটার পানির ওজন 1 কেজি, তাহলে 1 কেজি, তাহলে তাহলে কাঁচের ওজন কি হবে? কাঁচের ওজন তোমার যে 3.5 গুণ ভারী, তার মানে 3.5 গুণ হবে। অর্থাৎ 3.5 গুণ যদি হয়, তাহলে দেখো 50 ঘন সেন্টিমিটার কাঁচের কত ওজন কত হবে? 50 ঘন সেন্টিমিটার কাজের ওজন হবে 50 ইন্টু 3.5। দেখো এটা যদি করি 5 পাতা 25-এর 5, ঠিক আছে, কারণ এই দশমিকের জন্য এই শূন্য কিন্তু চলে গেছে, তার মানে 5 পাতা 25-এর 5 আর 2, 5 দুগুণে হচ্ছে তোমার, সরি 3 পাঁচা 15, 15 16 17, তার মানে 175। উত্তর হচ্ছে তোমার কত? 175 গ্রাম। তাহলে উত্তর হচ্ছে তোমার কত? 175 গ্রাম। এখানে কিন্তু ওই কাজ, এটা কিন্তু তোমার 1 ঘনমিটার। অর্থাৎ আমরা এইভাবে চিন্তা করি যে 1 গ্রাম পানির ওজন হচ্ছে তোমার কত? 1 গ্রাম পানির ওজন, সরি, হ্যাঁ 1 গ্রাম কখনো পানির ওজন, এই কেজিতে আছে না, কেজি না হয় এখানে কিন্তু গ্রাম হবে। কেন গ্রাম হবে? কারণ এখানে তোমার সবগুলা গ্রামে দেওয়া আছে, একক কিন্তু একই থাকবে। তারপর নাম্বার 15 তো বলা, সরি নাম্বার 9 তো বলা আছে 15 জন একটি কাজের 1/3 করতে 20 দিন লাগে, কতদিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? দেখো 15 জন লোক একটি কাজ করবে, একটি কাজ 20 দিন লাগে করতে, ঠিক আছে, কত অংশ? 1/3 কাজ করতে। এবং বলছে 20 জন শ্রমিকের পুরো কাজটি কতদিনে শেষ করবে? ধরো 20 জন শ্রমিক একদিনে করবে, তেমন 1 অংশ, 20 কাটা, ঠিক আছে। তার মানে এটা যদি আমি করি, উপরে তোমার 3 15 45, অর্থাৎ এক্স এর ভ্যালু হচ্ছে তোমার কত? 45 দিন। উত্তর হচ্ছে তোমার 45 দিন। আচ্ছা, এই অঙ্কটা যদি বুঝতে কারো কষ্ট হয়, তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, কাজের অঙ্কের ভিডিও দেওয়া আছে, বেসিক খায়রুল বেসিক ম্যাথের, সেগুলো দেখে আসতে পারেন। এখানে বলা আছে একটি স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের 8, 10 এবং 15 সারিতে সাজানো যাবে। স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? তার মানে সাজানো যাবে তোমার 8, 10 এবং 15 সারিতে। তাহলে আমি 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 15তে যাচ্ছে না। আবার যখন আমি 5 দিয়ে করবো, তখন থাকবে তোমার 2, সরি এটা 4 তো ঠিকই থাকবে, 4 যাবে না। এখানে তোমার থাকবে 1 এবং 3, অর্থাৎ 3 4 দেখো 5 দুগুণে 10, 4 10 40, 40 ইন্টু হচ্ছে তোমার কত? 3, 3 4 হচ্ছে 12, 120। তার মানে ওই স্কুলে ন্যূনতম 120 জন ছাত্র আছে। যখন এইভাবে সারির কথা বলবে, ন্যূনতম বলবে, তার মানে ওদের লসাগুই হবে নির্ণয় সংখ্যা। তার মানে যেহেতু এদের লসাগু বের করলাম, 8, 10 এবং 15 লসাগু 120, তাহলে উত্তর হচ্ছে অবশ্যই 120। কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা সেটা বের করতে বলা হয়েছে। তার মানে আমরা প্রথমে যদি চিন্তা করি 27-এর 4, এবং একটা দেওয়া আছে তোমার কত? 11 45, আর একটা দেওয়া আছে তোমার 36/7, আর তোমার কত? 9-এর 9-এর হচ্ছে তোমার কত? 2। দেখো এটা যদি আমরা সহজভাবে করতে চাই, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি কাজে খাটাবো। 45 দুগুণে হচ্ছে 90, 90 4 আর তোমার কত হবে? তোমার 180 হবে। আর 11 ইন্টু 27, দেখো 11 ইন্টু 27 এইভাবে আমরা সহজে করতে পারি। 7, 7 আর 2 হচ্ছে তোমার কত? 9, 297, অর্থাৎ 297 ক্ষুদ্রতম সংখ্যা চাইছে। তার মানে এটা আমি এই পর্যন্ত গেলামই না, 297। সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার কি? অবশ্যই বাদ পড়ে গেল, এটা হবে না। তার মানে এখান দিয়ে পেলাম হচ্ছে তোমার 4-এর 7। এবং এটা যদি করি, দেখো 7 নং হচ্ছে তোমার কত? 63, আর 36 দুগুণ হচ্ছে তোমার কত? 72। তার মানে এখান থেকে ছোট হচ্ছে তোমার কত? এইটা। তাহলে একটা পাইলাম হচ্ছে তোমার কত? 27-এর 4, এবং আরেকটা পাচ্ছি, আরেকটা যদি আমি এখান থেকে চিন্তা করি, আরেকটা হচ্ছে তোমার দেখো 36-এর 7। তাহলে এটা হবে তোমার কত? 424-এর 4, হাতের হচ্ছে তোমার 2, 3 4 12, 12 হচ্ছে তোমার কত? 14, 144, ঠিক আছে। আর হচ্ছে তোমার কত? 7 7 49-এর 9, হাতের হচ্ছে তোমার 4, 7 দুগুণে 14, 15 16 17 18, তোমার 189। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে তোমার 27-এর 4 ভাগ, অর্থাৎ 11, যেটা 11 উত্তর হচ্ছে তোমার কত? 27-এর 4। তারপর নাম্বার 12 তো বলা আছে, দেখো ক খ গ একত্রে 1200 টাকা লাভ করে যদি ক খ গ মূলধনের অনুপাত 3:4:8 হয়, তবে ক এর লভ্যাংশ কত? তো এখানে দেওয়া আছে তোমার তিনটা, ক খ এবং গ, দেওয়া আছে তোমার কত? 3:4:8, এবং বলছে ক এর লভ্যাংশ কত? 8 আর 4 হচ্ছে অনুপাতের যোগফল কত হবে? প্রথম বের করে নিতে হবে।
8 আর 4 12, 13, 14, 15, তার মানে অনুপাত যোগফল হচ্ছে তোমার কত 15। টোটাল সংখ্যা দেওয়া আছে তোমার কত 1200, সেটাকে আমি কি করব 15 দিয়ে ভাগ করব। প্রথমে 3 দিয়ে করি, 3 দিয়ে করলে তোমার কত 5, আর 3 দিয়ে তোমার কত 3 4 12, 400। আবার 5 দিয়ে যখন করব তখন দেখো 5 8 40 অর্থাৎ 80, অনুপাত দিয়ে যদি আমি 15 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে পেলাম 80। এখন বলছে ক এর লভ্যাংশ কত, ক যেহেতু এখানে 3 অর্থাৎ 3 ইন্টু 80, যেহেতু একক অনুপাতের ভ্যালু পাইছে কত 80, তাহলে 3 ইন্টু 80 হবে কত 3 আর 24, 240, অর্থাৎ ক এর পরিমাণ হচ্ছে 240 টাকা। দেখ এখানে বলা আছে 500 টাকা 4 বছর সুদ এবং 600 টাকা 5 বছর সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। তাহলে দেখো যেহেতু বলছে 500 টাকা 4 বছরের সুদ, তাহলে 500 টাকা 4 বছরের সুদ হবে তোমার কত 2000 টাকা। আর এটা বলছে তোমার দেখো 600 টাকা, 600 টাকা হচ্ছে তোমার কত 5 বছরের সুদ হচ্ছে তোমার কত 5 6 30, অর্থাৎ এটা হবে তোমার কত 3000 টাকা। টোটাল হচ্ছে তোমার কত হইলো, টোটাল হচ্ছে তোমার কত 5000 টাকা। এটা কিন্তু তোমার কত মূলধন হইলো, অর্থাৎ 5000 টাকায় দেখো 5000 টাকায় সুদ হবে কত তোমার 500 টাকা। তাহলে 5000 টাকা যদি 500 টাকা সুদ হয় তাহলে উপরে হবে তোমার 500, নিচে হচ্ছে তোমার কত 5000, যেহেতু 5000 টাকার মধ্যে সুদ হচ্ছে। তাহলে 100 টাকায় সুদ কত হবে, 2 শূন্য 2 শূন্য কাটতে পারি, এই শূন্য এই শূন্য কাটতে পারি, 5 এ 5 এ কাটতে পারি, অর্থাৎ সুদের হার হবে তোমার কত 10%। তার মানে এখানে সুদের হার হবে 10%। তারপর নাম্বার 14, নাম্বার 14তে বলা আছে একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, এর পরিসীমা কত। দেখো এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল তোমার কত বাহু স্কয়ার, অর্থাৎ আমরা যদি বড় ক্ষেত্রের দৈর্ঘ্যকে এ ধরি তাহলে হবে তোমার কত এ স্কয়ার। তাহলে এ স্কয়ার ইকুয়াল টু বলতে পারি 1600, অর্থাৎ এটা হবে তোমার 4 4, আর দুটো শূন্যের জন্য আসবে একটা শূন্য, অর্থাৎ এর ভ্যালু তোমার কত 40। এখন বলছে বড় ক্ষেত্রের পরিসীমা কত। আমরা জানি বড় ক্ষেত্র মূলত 4টা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তার মানে বড় ক্ষেত্রের পরিসীমা হচ্ছে তোমার কত 4 এ পরিসীমা, অর্থাৎ 4 ইন্টু এর ভ্যালু পাইছে তোমার 40, অর্থাৎ 4 4 16 160। তাহলে বড় ক্ষেত্রের পরিসীমা হবে 160। তারপর নাম্বার 15, নাম্বার 15তে দেওয়া আছে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা 15% বাড়ে, বছর শেষে লোক সংখ্যা 6900 হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল। দেখো এখানে বলা হয়েছে বছর শেষে লোক সংখ্যা হচ্ছে তোমার কত 6900, তাই তো। তার মানে যেহেতু 15% বাড়ে, তার মানে প্রথমে কত ছিল, প্রথমে ছিল 100%, পরে আরো 15% বাড়ছে, 15% যদি বাড়ে টোটাল হয়েছে তোমার কত 115%, অর্থাৎ আমরা বলতে পারি 115% ইজ ইকুয়াল টু 6900। ঠিক আছে, তাহলে আমাকে বলছে বছরের শুরুতে লোক সংখ্যা কত ছিল, তার মানে শুরুতে লোক সংখ্যা ছিল কত 100%, আমাকে বের করতে হবে 100%-এর ভ্যালু। তাহলে এটা যদি আমি করি, দেখো এখানে তোমার 115 হবে, নিচে 100 দ্বারা তোমার কি হবে গুণ হবে। 5 যখন কাটবো দেখো 5 দুগুণে 10, 15, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 100। 30 দিয়ে যদি কাটি দেখো 3 দিয়ে যদি কাটি 3 3 হচ্ছে তোমার কত 9, 3 দুগুণে 6, অর্থাৎ 300 ইন্টু হচ্ছে 20, অর্থাৎ এটা হবে তোমার কত 3 দুগুণে হচ্ছে তোমার 6, 6000, অর্থাৎ বছরের শুরুতে লোক সংখ্যা ছিল 6000। দেখো এখানে বলা আছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো হলে সমাধান সেট কত। তো যেহেতু এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি এদের উভয়টি ধনাত্মক বা ঋণাত্মক হবে, তো প্রথম ক্ষেত্রে আমরা যদি এইভাবে চিন্তা করি এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল, এটা হচ্ছে তোমার কত লেস দেন জিরো, অর্থাৎ এক্স লেস দেন থ্রি। কখন হবে লেস দেন থ্রি, যখন এক্স মাইনাস টু ইন্টু হচ্ছে তোমার থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি উভয় ধনাত্মক হবে, অর্থাৎ যখন হচ্ছে তোমার কত এক্স মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি হবে, যখন উভয় কী হবে ধনাত্মক হবে, তখন হবে এক্স গ্রেটার দেন এক্স লেস দেন থ্রি। আবার দেখো আরেকটা সংখ্যা দেওয়া আছে এখানে এক্স মাইনাস টু, তার মানে আমরা এক্স মাইনাস টু এটা বলতে পারি গ্রেটার দেন জিরো, তাহলে কি হবে তোমার হলে, অর্থাৎ এক্স গ্রেটার দেন তোমার টু হবে, এক্স গ্রেটার দেন টু হবে কখন, যখন এক্স মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এটা উভয় কী হবে ঋণাত্মক হবে, অর্থাৎ একটা এক্সের ভ্যালু পাইলাম এটা এবং আরেকটা এক্সের ভ্যালু পাইলাম হচ্ছে এটা। দেখো সেক্ষেত্রে যদি আমার ভ্যালুটা হয়, ভ্যালুটা যদি আমি সাদায় লিখি, অর্থাৎ এক্স একটা কি থ্রি এর নিচে, আবার বলছে এখানে এক্স টু এর উপরে, অর্থাৎ টু এর উপরে, অর্থাৎ টু গ্রেটার দেন এক্স লেস দেন থ্রি।
অর্থাৎ এটা যদি আমি সাদা লিখি, সাদা এইভাবে লিখতে পারি। এটা যদি আমরা আলাদা আলাদা না করে লিখি এইভাবে একসাথে, মাঝখানে এক্স আছে না, এক্সটা দিলাম মাঝখানে। দেখো 2-এর থেকে হচ্ছে তোমার কত, 2-এর থেকে অবশ্যই বড় হবে, অর্থাৎ এক্সটা হবে তোমার কত, 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। এইভাবে লিখতে পারি, অর্থাৎ এক্সটা হবে তোমার 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। তাহলে দেখো এইটাই হচ্ছে তোমার সঠিক মান। নাম্বার 17, নাম্বার 17তে বলা আছে খোকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4, তাদের আয় 90 টাকা হলে মন্টুর আয় কত? যেহেতু খোকন এবং মন্টুর আয়ের অনুপাত দেওয়া আছে, তোমার কত, 9:4, তাহলে 9 আর 4 হচ্ছে তোমার কত, 13। খোকনের আয়ের অনুপাত 90 টাকা হলে খোকন, আচ্ছা এখানে 9 অনুপাতগুলো আর কি যোগ করার দরকার নাই, কারণ বলছে শুধু খোকনের আয় দেওয়া আছে, অর্থাৎ এই খোকনের আয় হচ্ছে তোমার কত, অনুপাত 9, অর্থাৎ 9 ভাগ সমান সমান হচ্ছে 90, 1 ভাগ সমান সমান হচ্ছে তোমার কত, 9 10 90, অর্থাৎ 1 ভাগ সমান সমান 10। তাহলে মন্টুর আয় কত? মন্টুর আয় অনুপাত তোমার কত হবে, যেহেতু 4 ভাগ, তার মানে এখানে 4 ভাগের ভ্যালু হবে তোমার কত, 40, অর্থাৎ মন্টুর আয় হচ্ছে তোমার 40 টাকা। এখানে বলা আছে 1 3 6 10 15 21 ধারাটির একাদশতম পদ কত? দেখো এখানে দেওয়া আছে তোমার 1 3 6 10 15 21 ধারাটির একাদশতম পদ কত? তাহলে এখানে দেখো এই দুটার ব্যবধান 1 এবং 3, এই দুটার ব্যবধান হচ্ছে তোমার কত, 2, এখানে ব্যবধান হচ্ছে তোমার 3, এখানে হচ্ছে তোমার কত, 6 4 10, 10 5 15, এটা হচ্ছে তোমার কত, 15, আর হচ্ছে তোমার কত, 6 21, তারপরে ব্যবধান তোমার 7, 7 যদি ব্যবধান হয় সেক্ষেত্রে হবে তোমার কত, 28, তারপরে ব্যবধান হবে তোমার কত, 9, 8 9 17, তার মানে সেক্ষেত্রে হবে তোমার কেন, তারপরে ব্যবধান যদি হয় তোমার 8 হবে ব্যবধান, তাই তো, 8 8 16, তার মানে 36 হবে, পরবর্তী সংখ্যাটা হবে তোমার 36। 36-এর পরে যেটা হবে তোমার 9 ব্যবধান হবে, 9 ব্যবধান হলে সেই সংখ্যাটা হবে দেখো 6 9 হচ্ছে 9 6 তোমার কত, 15, তাই না, 15 হলো তোমার কত, 45 হচ্ছে তোমার 45, 45-এর পরে ব্যবধান হবে 10, তাহলে মানে তোমার কত, 55, 55-এর পরে ব্যবধান হবে তোমার কত, 11, 11 যদি হয় তোমার 66 হচ্ছে তোমার কত, এখানে বলছে 11তম পদ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11তম পদ হচ্ছে তোমার 66, অর্থাৎ উত্তর হচ্ছে 66। নাম্বার 19 বলা আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 11 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু সেকেন্ড হলে a b ইজ ইকুয়াল টু কত? আমরা জানি a b ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2, তাহলে এটা হবে তোমার মাইনাস, মাইনাস হচ্ছে তোমার কত, a মাইনাস বি বাই 2, এই দুটো হবে তোমার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে তোমার কত, 11, তার মানে এটা আমরা লিখতে পারি 11 বাই হচ্ছে তোমার 2 হোল স্কোয়ার, মাইনাস এখানে দেওয়া আছে তোমার কত, 7 বাই হচ্ছে তোমার কত, 2 হোল স্কোয়ার। তাহলে এটা আমরা বলতে পারি, দেখো লসাগু যদি আমি 4 করি, কারণ 2 স্কোয়ারে 4, অর্থাৎ 121 মাইনাস 49, সেক্ষেত্রে হবে তোমার 121 থেকে যদি আমি 49 বাদ দিই থাকতে তোমার কত, দেখো 9 থেকে হচ্ছে তোমার নিচে তো 4 থাকবে, 9 থেকে 11 পর্যন্ত গুণে গেলে, 9 থেকে 11 পর্যন্ত গুণে গেলে তোমার কত, 9 10 2, আর এটা হবে তোমার কত, 4 5, 5 থেকে হচ্ছে তোমার কত, 5 থেকে হচ্ছে তোমার 12 পর্যন্ত গুণে গেলে 7, কারণ 7 5 তোমার 12, অর্থাৎ 4 দিয়ে যদি 72 কে ভাগ করে যাবে একবার, থাকবে হচ্ছে তোমার কত, 3 32, 4 8 32, অর্থাৎ উত্তর হবে তোমার কত, 18। তাহলে এ বি এর ভ্যালু হচ্ছে তোমার কত, 18। তারপর দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, ফাংশন অফ 5 এর ভ্যালু কত? এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এবং বলা আছে ফাংশন অফ 5 এর ভ্যালু কত, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, 5 বসাবো, সেই ক্ষেত্রে 5 মাইনাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ 4 হোল স্কোয়ার, 4 হোল স্কোয়ার করলে আসবে তোমার কত, 16, তাহলে উত্তর হচ্ছে 16। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের, এটা মূলত পূর্বের প্রশ্ন, বারাক ওবামা যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট ছিলেন, 45তম ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং 46তম যে প্রেসিডেন্ট ওনার নাম হচ্ছে বর্তমানে জো বাইডেন, অর্থাৎ আমেরিকার 46তম প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে? ফিফা এটি প্রতিষ্ঠিত হয় 1904 খ্রিস্টাব্দে। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফা 1904 খ্রিস্টাব্দে
প্রতিষ্ঠিত হয়, যেটি 1930 খ্রিস্টাব্দে প্রথম কি করে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়, সেটা ছিল তোমার কত উরুগুয়েতে। অর্থাৎ উরুগুয়েতে 1930 সালে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, যেখানে উরুগুয়ে এবং আর্জেন্টিনা ছিল তোমার দল। আর্জেন্টিনা হয় তোমার রানার্স আপ এবং স্বাগতিক দেশ উরুগুয়ে হচ্ছে তোমার চ্যাম্পিয়ন হয়েছিল। নাম্বার 3 বলা আছে প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় তোমার, তাহলে এটা হবে তোমার জেনেটিক্স। এখানে বলা আছে কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? এখানে তুলনামূলকভাবে অধিক, সেটি হচ্ছে তোমার শুক্র গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কোথায় উত্থাপিত হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি এটি উত্থাপিত হয় লাহোরে। এটা তোমার কত 23 মার্চ 1966 সালে 6 দফা দাবি উত্থাপিত হয়। তবে প্রথম উত্থাপিত হয়েছিল 5 থেকে 6 ফেব্রুয়ারি। সেটা হচ্ছে তোমার বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আরব বসন্ত বলতে কি বোঝায়? আরব বসন্ত বলতে বোঝায় আরবের বিভিন্ন অঞ্চলের গণজাগরণ। দেশব্যাপী কবে থেকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়? বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় 1 জানুয়ারি 1993 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, সেটা 1 জানুয়ারি 1993 সালে। তবে যদি বলা হয় বাংলাদেশে কবে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়, তাহলে এটা অবশ্যই হবে 1 জানুয়ারি 1992 খ্রিস্টাব্দে। কারণটা হচ্ছে 1992 খ্রিস্টাব্দে 68টি জেলায় প্রথম শুরু হয়েছিল এই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, যা 1993 সালের 1 জানুয়ারি সারা বাংলাদেশে এই বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? এখানে দেখো বাংলাদেশ মঞ্জুরি কমিশন, এটা তোমার সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। রাষ্ট্রপতির কার্যালয়, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, এগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। নাম্বার 9 বলা আছে বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নাম কি? বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএসইসি। অর্থাৎ বিএসইসি হচ্ছে তোমার কি শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম। অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন দুর্ভিক্ষ এবং দারিদ্র্য এ বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল জাপান। এইচআইভি কি? এইচআইভি মূলত হচ্ছে একটি ভাইরাসের নাম। মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার MK বাশার। কোথায় বাংলাদেশ, ভারত এবং মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? রাঙ্গামাটি জেলার মধ্যে বাংলাদেশ, ভারত এবং মায়ানমার 3টা জেলার কি সীমান্ত ছুঁয়েছে? ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? ভবন নির্মাণের সময় বিল্ডিং কোড মেনে চলা বাধ্যতামূলক। জুলিও কুরি হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক। রয়টার্স কি? রয়টার্স হচ্ছে একটি সংবাদ সংস্থা।